সাদা কাপড় আমার স্ত্রীকে দিয়ে ধরে দিয়ে চলে গেছে। ধরোনি কম্পমান আমার স্ত্রী, তুমি যেও না, তুমি ও কাজে যেও না, তোমার কি দরকার, তুমি কীর্তন করে খাও, তুমি সব করো না। আমার না, আমি বাঁচলে হবে না। আমার পশ্চিমবঙ্গে এত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এদেরকে বাঁচাতে হবে। অতএব নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করতে হবে। মরে যাই মরে যাবো, আইএসএফ করে তবেই মরবো আমাদের এখানে। আমরা চাই, আমি যদি হিন্দু মানুষ হয়ে আমি যদি একটা মুসলিম ভাইকে যদি আপন করতে পারি, এখানে হিন্দু মুসলিমরা আপন করতে পারবেন না? পারা উচিত, কেন পারবো না? যে আপনারা জাগুন, আমরা যদি ঘুমিয়ে থাকেন কখনো এর পরিবর্তন হবে না। আপনারা জানবেন অন্যান্য অনেক দল রয়েছে, হিন্দু মুসলমানের কথা কিন্তু কেউ বলে না। এদিকে দাদা তিনি ধর্মের পিছনে ছুটছেন, তিনি আমাদের হিন্দুদের ইমপ্রেস করার জন্য তিনি রাম মন্দির করছেন। আবার দিদি বলছেন আমি মুসলিমদের হয়ে কাজ করি, আমার মুসলিম ভাইদের জন্য ভাতা দিচ্ছেন, কিন্তু আবার হিন্দুদের ভালোবাসা পাওয়ার জন্য তিনি আমার দাদার মতো তিনি একটা দীঘাতে একটা জগন্নাথ দেবের মন্দির বানিয়ে দিয়েছেন। আপনি দেখবেন ওই জগন্নাথ দেবের মন্দিরের পিছনে সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু ব্যয় হয়েছে। সেইগুলো কিন্তু আপনার আমার পয়সাতেই কিন্তু হয়েছে, এটা করতে দেওয়া যাবে না। হুমকি চমকি ধমকির মাধ্যমে সাধারণ মানুষের যে নাগরিকত্ব, যে ভোটাধিকার, সেইটাকে কেড়ে নেওয়া হচ্ছে। আমি নিজে প্রার্থী ছিলাম, আমার প্রার্থী, আমি সব থেকে গরিব প্রার্থী মনে আমি ছিলাম নওশাদ ভাইজানের। আমাকে বলা হয়েছিল তুমি একজন বৈষ্ণব লোক, তুমি কেন মুসলিম ধর্মের আইএসএফ দল করবে? আমি বলতে চাই এখানে যারা হিন্দু মুসলমান যারা এসেছেন কখনোই ভাববেন না যে আমাদের দলের যিনি কর্ণধার রয়েছেন তিনি একজন মুসলমান ব্যক্তি বলে এই দলটি মুসলমান দল। কখনো মুসলিম ভাইরা ভাববেন না এটা মুসলিম দল, আর কখনো হিন্দু ভাইরা ভাববেন না এটা মুসলিম দল। এইটা অনলি ফর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন দলিত আদিবাসী সর্বসাধারণের দল। আমার জীবনে তো আমি দেখেছি যে দলের কর্ণধার তিনি সাধারণ মানুষের কথা বলেন, সাধারণ দৈনন্দিন জীবনের কথা বলেন, তাদের ভালোবাসার কথা বলেন। তিনি কখনো ধর্মের কথা বলেন না, ধর্মের সুশ্রুড়ানি দেয় না। আমাদের কর্মের কথা, কী করে আমরা কর্ম করে খাবো? একটি ছোট্ট বাচ্চা যখন কাঁদবে তাকে আমি কি করে বাঁচাবো? তার ছোট্ট বাচ্চাকে রেখে সে বাইরে রাজ্যে কাজ করতে যাচ্ছে, এখান থেকে তার মা বলছে দেখো তোমার ছোট্ট ছেলেটি জ্বরে কাতরাচ্ছে, খেতে পাচ্ছে না, কবে তুমি টাকা পাঠাবে? সে সেখান থেকে ফোনে কাঁদছে কিন্তু আসতে পারছে না। এর দায় কার? আপনি ঘোষণা করেছেন মাসে মাসে আমি ৩,০০০ টাকা করে দেব যারা পরিযায়ী শ্রমিক। আপনি বলুন তো ৩,০০০ টাকায় হয়? যারা পান বিড়ি সিগারেট খায় তাদের হয়তো প্রতি মাসে ৩ থেকে ৪,০০০ টাকা খরচ আছে। আপনি কি করে চিন্তা করলেন? আপনি কি আমাদের মানুষ ভাবেন? সাধারণ মানুষকে আপনি সাধারণ মানুষ ভাবেন না। যদি আপনি সাধারণ মানুষের কথা ভালো ভাবতেন তাহলে কখনো আপনার চিন্তাধারাটা এত নিম্নমানের হতো না। তাই তো দিদি আপনাকে বলে রাখি, আপনি অনেক মহান মানুষ, কিন্তু আর ক্ষমতা চলবে না, সাধারণ মানুষ জেগে গেছে। তাই জনগণকে বলছি আপনারা জাগুন। তাই দিদি এবার ভাগুন, জনগণ জাগুন, দাদা এবার ভাগুন। ভাগতে তোমাকে হবেই, আপনার জালে আপনি ফেসে গেছেন। যদি প্রকৃতপক্ষে আইন বলে ভারতবর্ষের কিছু থেকে থাকে, যদি আমরা টিভি মিডিয়া দেখে থাকেন তাহলে দেখবেন প্রত্যেক দিন কোনো না কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত রয়েছে তৃণমূল সরকারের কোনো না কোনো ব্যক্তি। একদিন ভাঙড়ের একটি বিধায়ক তিনি বলছেন তিনি নওশাদ বাবুকে ভীষণভাবে ভয় পায়। তিনি একদিন মিডিয়ার সামনে বলছে যে আপনারা, তিনি একজন তৃণমূলের ব্যক্তি, তিনি বলছেন নওশাদ সিদ্দিকীকে ভোট দেবেন না, আইএসএফকে ভোট দেবেন না, আপনারা বিজেপিকে ভোট দেবেন। তাহলে এখান থেকে প্রমাণিত হয়ে যায়
একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল, এটা প্রমাণিত হয়ে যায়। আমরা দেখে নেবেন। বিশেষ করে আমি মা বোনেদের বলবো, মা বোনেরা হচ্ছে কে আমাদের ক্ষমতা। আমার আম্মা জানেরা বলবো, মায়েরা আপনারা জাগুন। দেখবেন আমার জীবনে দেখেছি যে নওশাদ সিদ্দিকীর মতো নিরপেক্ষ একজন ব্যক্তি পৃথিবীতে এমন ধরনের মানুষ পাওয়া খুব বিরল। যুগে যুগে এমন ধরনের মানুষ আছে যারা এই সমাজটাকে পরিষ্কার করবার জন্য, হিংসা বিদ্বেষকে কাটাবার জন্য, তারা সত্যের প্রতিষ্ঠা করবার জন্য তারা চলে আসে। আচ্ছা, একটা কথা ভেবে দেখুন তো, নওশাদ সিদ্দিকী যে বাড়ির মানুষ, তাদের কি টাকা পয়সার অভাব থাকে? ওইখান থেকে যদি প্রতি শুক্রবার করে বসে পড়ে, বছরে লক্ষ লক্ষ টাকা এমনিতেই চলে আসবে, কেন আপনার জন্য সে রাস্তায় নামবে বলুন তো? কেন মার খাবে? নওশাদ সিদ্দিকীর মতো মানুষকে, এত অসহায় মানুষ, তিনি সাধারণ মানুষের কথা বলে, তার মতো মানুষকে টানতে টানতে নিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন। তার মাথা থেকে টুপি পড়ে গেছে, টুপিটাকে পর্যন্ত তুলতে দেওয়া হয়নি। এটা কি মুসলিমদের কি অপমানিত নয়? কেন করবে এই অপমান? এই অপমান চলতে পারে না, আর যুগ যুগও চলবে না। এমনিতেই ভেবে রেখেছে যে আমরা যুগ যুগ থাকব, কিন্তু না। ইংরেজ সরকার প্রায় 200 বছর রাজত্ব করেছিল ভারতবর্ষে। তারা কি থাকতে পেরেছে? তাদেরকেও চলে যেতে হয়েছে। অতএব দিদি, তুমি এইবার কিন্তু যেতে হবে এই পশ্চিমবঙ্গ থেকে তোমার দাদাকে সঙ্গে করে নিয়ে। এই জন্যে বলবো, দিদি দাদার বুদ্ধি চলবে না। মোদি, তুমি এইবার ছাড়বে কিন্তু গদি। ওই বুদ্ধি সব সময় কাজে লাগবে না, ধর্মের সুশ্রানি চলবে না। অতএব আমি অনেক দূর থেকে এসেছি, একটাই কথা বলবো। আমাদের কর্মী ছিল, খুব ভালো মানুষ, আমাদের ভাই জাসিরউদ্দিন, তিনি সাহেবকে তিনি মেরে দিয়েছেন। আমাদের এখানের যারা তৃণমূলের হারবাদ বাণীরা, এখন পর্যন্ত আমরা বিচার কিন্তু পাইনি। এর বিচার আর এনআরসির এই যে জাল, যদি কোনো তৃণমূল ব্যক্তি আমাদের আইএসএফ কর্মীদের কোনো প্রকার ছলচাতুরি করে নামটা যদি কেটে বাদ দেওয়ার চেষ্টা করে, আপনারা অতি অবশ্যই আমাদের আইএসএফ কর্মী যারা রয়েছে তাদের কাছে দেখাবেন। আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের নামটা যাতে থাকে আইনতভাবে সেটা রেখে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা গ্রামে আমাদের আইএসএফের কর্মীরা রয়েছে। হয়তো ভাবছেন অনেকে, যারা তৃণমূল কর্মী এখানে কিন্তু অনেকে রয়েছেন, তারা ভাবছেন যে লোক হয়তো খুবই কম, কিন্তু এগুলো কিন্তু মানুষ নয়। প্রত্যেকে আমি নওশাদ সিদ্দিকী সাহেবকে দেখতে পাচ্ছি, প্রত্যেকে নওশাদ সিদ্দিকী সাহেবকে দেখতে পাচ্ছি, প্রত্যেককে। অতএব আমাদের হৃদয়ে তিনি যেমন বাস করে রয়েছেন, তার কথাবার্তা, চলন বলন, প্রত্যেকটা জিনিস, সেখানে কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান বলে কিছু নেই। তিনি ভালোবাসার মানুষ, তিনি মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন। অতএব তার ভালোবাসাকে রক্ষা করবার জন্য কয়েক মাস পরেই রয়েছে এই বিধানসভা ভোট। অতএব আইএসএফকে ভোট দিয়ে আমাদের ভাইজানকে মান রক্ষা করতে হবে। প্রত্যেকে এখান থেকে সফরবাক্য করুন। সবাই থাকবেন তো? সবাই পাশে থাকবেন তো? আমাদের ভাইজানের হাতকে শক্ত করবার জন্য সবাইকে থাকবেন। এবং আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞা করব, যাতে করে এই অন্যায় অবিচার যাতে না হয়, যাতে করে শুরু হয় সবাই মানুষ আমরা শান্তি থাকতে পারি। আমি আর বেশি কিছু বলবো না, আমরা একটাই কথা বলবো, শান্তির বাতাবরণ তৈরি করুন, শান্তির বাতাবরণ তৈরি করুন। যে আজকে আমাকে দ্বিতীয়বার এখানে আসতে লাগতো না, কেন আমি এসেছি জানেন? তার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে এই ঘুটি আড়িশরি পেরি ওই ছেলেটি যাকে নির্মমভাবে হত্যা করলো, যাকে খুন করলো, যারা খুনি তারা অনেকে বাইরে বেরিয়ে ঘুরছে, অনেকে শুনছি নাকি পেছন দিক থেকে জামিনের ব্যবস্থা হচ্ছে। খুনিদের বিরোধিতা করার জন্যই আমাকে এখানে আসতে হলো। ভাই পিছনে মিডিয়ার লোক আছে, আপনারা একটু দেখে সাইড দিয়ে দেন। বাবু একটু বসে পড়ো।
আমাকে ওই জন্য আসতে হয়েছে, কারণ আমি যখন তার বাড়িতে এসেছিলাম, তার বাড়িতে যখন আমি গিয়েছিলাম, পরিবারের লোকজনকে আমি একটা কথা বলেছিলাম যে আপনারা যদি চান সহযোগিতা করব, অন্যথায় আপনারা যেটা বলবেন, যেটা করলে ভালো হয় আপনারা করুন। তখন পরিবারের লোকজন বলেছিল যে লোকাল এক জনপ্রতিনিধির নাম, তিনি তাদেরকে সমস্ত রকম সহযোগিতা করবে। আমি তখন তাকে না বলিনি, আমি বলেছিলাম যদি আপনার স্বামী, আপনার ছেলে, আপনার ভাইয়ের যদি খুনিরা বিচার পায় তার সহযোগিতাতে, তাহলে আমি নওশাদ সিদ্দিকী আমিও খুশি হব যে অন্তত খনিগুলো বিচার পেল। কিন্তু দুর্ভাগ্য, তার পরিবর্তে যে ছেলেটিকে খুন করা হলো, তার পরিবারের সাথে যখন যোগাযোগ করছি, তারা বলছে, তারা জানাচ্ছে আমাদের নেতাদের মাধ্যমে যে যার উপরই ভরসা করেছিলাম সেই গোপনে তাদেরকে জামিনের ব্যবস্থা করে দিচ্ছে। এটা আমাদেরকে ভাবতে হবে, তাহলে কাদের ভরসায় আমরা আছি আমাদেরকে ভাবতে হবে। বাবার সময় এসেছে, আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে তৈরি হতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে হিংসা বিদ্বেষ চলছে সেইগুলোকে বন্ধ করতে হবে। যত রকম অন্যায় অনাচার চলছে সবের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। কারণ ঘুটিয়ারি শরীফের মাটি পবিত্র মাটি, এই মাটিতে কোনো অন্যায়, কোনো অনাচারকে আমরা প্রশ্রয় দেব না। যে ধরনেরই অন্যায় অনাচার হোক না কেন, সবের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় কেউ অন্যায় করছে, যদি সেটা আমরা চুপচাপ সহ্য করে নিই, তাহলে আমাদের পরের প্রজন্ম এটা কিন্তু সাফার করবে। তাই আজকে আমাদের এই জায়গা থেকে শপথ নিয়ে যেতে হবে, যেই ভাইটিকে শহীদ করলো, যেই ভাইটিকে খুন করলো, তার খুনিরা যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ শাস্তি পাচ্ছে, আমরা শান্তির ঘুম আমরা ঘুমাবো না। ওই খুনিদের বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের সংগ্রাম জারি থাকবে। সহমত নাকি ভাই? আমি অবাক হয়ে যাচ্ছি, আমি অবাক হয়ে যাচ্ছি। ভেবেছিলাম হয়তো জনপ্রতিনিধি ওই খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হলো তাদের পাশে দাঁড়াবে। এটা আমার কথা বলছি না, তার পরিবাররাই বলছে। কি বলছে? কি গো, তুমি গিয়েছিলে তো নাকি? কি বলেছে? চাকরি পেয়েছে? আজকেও কথা হয়েছে, কোনো চাকরি দেয়নি, কারণ ওটাই ছিল আর্নিংয়ের মেম্বার, ওটাই ছিল। ওই ছেলেটি ইনকাম করতো, ওদের ফ্যামিলি চলতো। ওই ছেলেটিকে যখন খুন করলো, তার ওই পরিবারের আর ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেল। অনেক গল্প শুনিয়েছিল, অনেক আশ্বস্ত করেছিল, সেটা তো করেনি। উল্টে আমরা কি দেখলাম, যে ওই ছেলেটির যারা ওই ছেলেটিকে যারা খুন করেছে তাদের মধ্যে অনেকে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধরছে না। কার ইন্ধনে এটা হচ্ছে? কে সহযোগিতা করছে? আমাদেরকে জানতে হবে। এই যে সাপ হয়ে কামড়াচ্ছে সেই ওঝা হয়ে ঝাড়ছে। তাই সময় এসেছে সাপকেও চিনতে হবে, ওঝাকেও চিনতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই খুনের বদলা নিতে হবে। যারা আমার বিপদের সাথে থাকবে না তাকেও আমি চিনব না। আমার ভাইকে যারা খুন করেছে, যদি না তারা বিচার পায়, আমার পরিবার যদি না বিচার পায়, সামনে আসছে, এর জবাব আমরা দিয়ে দেব তো নাকি?